বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষ লাইফে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকালকে যে ক্লাসটি নিয়েছিলাম এই ক্লাসটিতে টেকনিক্যাল কিছু ত্রুটি ছিল, যার কারণে ভয়েস বোঝা যায়নি। তো যার কারণে সময় না থাকার পরও আবার লাইভে চলে আসলাম। এইমাত্র বাসায় এসেছি। তো বাসায় এসে আর অপেক্ষা করি না করে ক্লাসে সংযুক্ত হয়েছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই ক্লাসে সংযুক্ত যারা আছেন এবং যারা হবেন, কমেন্ট পরে করব এবং কমেন্টের সবার উত্তর করব। তো তার আগে ক্লাসটি শুরু করি। তো প্রথমেই কালকের টপিক ছিল কি ডিএনএ সম্পর্কে। তো এই ডিএনএ সম্পর্কে আজকে পড়াবো, অন্যদিন আর অন্য ক্লাস সংযুক্ত হব। তো কথা হচ্ছে, যেহেতু গত ক্লাসে সাউন্ড ক্লিয়ার হয়নি টেকনিক্যাল সমস্যার কারণে, যার কারণে ক্লাসটি আবার পড়াচ্ছি। তো প্রথমে আমরা ডিএনএ সম্পর্কে জানবো যে ডিএনএ কি। আমরা জানি ডিএনএ এর পুনরূপ হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, আমরা এটাকে একসাথে দিয়ে দিতে পারি, ডিঅক্সি রাইবো। তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড সংক্ষেপে হচ্ছে ডিএনএ। তাহলে ডিঅক্সি এখানে হচ্ছে ডি, আর এখানে হচ্ছে এন, আর এখানে হচ্ছে এ, সংক্ষেপে ডিএনএ। এবং ডিএনএটা আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তো এই ওয়াটসন ইনি হচ্ছেন কি মার্কিন নাগরিক, মানে যুক্তরাষ্ট্রের, আর এখানে ক্রিক হচ্ছে যুক্তরাজ্যের মানে হচ্ছে ইংল্যান্ডে। তো এই দুজন মিলে 1953 সালে, সালটা মনে রাখতে হবে, 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স আবিষ্কার করেন। এবং এই আবিষ্কার করার কারণে তারা 1962 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান, যেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের জন্য একটা যুগান্তকারী ঘটনা হয়ে আছে। তো বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএ ডাবল হেলিক্স এবং ডিএনএ অনুলিপন আবিষ্কার করেন, যার কারণে তারা চিকিৎসা বিজ্ঞানে 1962 সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান। এখন এই ডিএনএ সম্পর্কে প্রশ্ন বায়োলজিতে আসে, স্কুলের প্রশ্ন, কলেজের প্রশ্ন, এমনকি নিবন্ধনে এখান থেকে প্রশ্ন আসে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে যাদের বিষয় জীববিজ্ঞান। তো এই ক্লাসের মাধ্যমে আমি মনে করি যে এই টপিকগুলো যদি কেউ ভালো করে জানে, তাহলে এই ডিএনএ সম্পর্কে এর বাইরে কিছু প্রশ্ন আসলে আসে না। তো ডিএনএ কাকে বলে, প্রশ্ন যদি এমন হয় ডিএনএ কাকে বলে, তখন আমরা যদি লিখি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড যদি আমরা লিখে দিই, তাহলে কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হবে না। আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞাটা জানতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা লিখতে হবে। তাহলে আমরা আগে জেনে নেব ডিএনএ দেখতে কেমন, এর ভৌত গঠনটা কেমন। তাহলে এর ভৌত গঠনটা পেঁচানো সিঁড়ির ন্যায়, দ্বিসূত্র। আমি এখানে দুই কালার ইউজ করব। তো এখানে আমি দ্বিসূত্র, দুইটা সূত্র, মানে পেঁচানো সিঁড়ির ন্যায়, আর মাঝখানে এগুলো থাকে নিউক্লিওটাইড। বিস্তারিত যাচ্ছি প্রকারভেদে, তার আগে চিত্র এখানে। এটা হচ্ছে একটা ডিএনএ ভৌত গঠন, এবং এই ভৌত গঠনের মধ্যে এখানে ডিএনএ একদিকে থাকে 5 প্রাইম, একদিকে যদি 5 প্রাইম থাকে তার বিপরীত প্রান্তটা হবে 3 প্রাইম, আর এখানে যদি থাকে 3 প্রাইম তার বিপরীত প্রান্তটা হবে 5 প্রাইম। তো কথা হচ্ছে এই যে ডিএনএ, এখানে কি কি আছে? ডিএনএ তে আসলে আমরা ডিএনএ কে যদি ভাঙি, তাহলে এই ডিএনএ এর মধ্যে তিনটা উপাদান আমরা পাবো। তিনটা উপাদান কি? এক নাম্বার পাবো আমরা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এক নাম্বার পাবো আমরা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তারপরে দুই নম্বরে আমরা যে উপাদানটা পাবো এটা হচ্ছে অজৈব ফসফেট, এবং তিন নম্বরে যে উপাদান পাবো এটা হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। তো এই তিনটা উপাদানকে মিলে সমন্বয়ে একসাথে, যদি আমরা এই তিনটা উপাদানকে একসাথে আমরা হিসাব করি, তাহলে তাকে বলা হয় নিউক্লিওটাইড। তো এই যে নিউক্লিওটাইডের সমন্বয়, এবং এখানে যতগুলো নিউক্লিওটাইড আছে একটা ডিএনএ তে পূর্ণ ঘূর্ণন। এখানে পূর্ণ ঘূর্ণন বলতে বোঝায় কি, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা
পূর্ণ ঘূর্ণন। আমরা পূর্ণ ঘূর্ণন বলতে কি বুঝি? আমি যদি ঘড়ির কাঁটা হিসাব করি, যে একটা ঘড়ির এখানে সেকেন্ডের কাঁটা থেকে আবার এই কাঁটাটা ঘুরতে 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 আবার এখানে আসলো, তাহলে কি হলো? একটা পূর্ণ ঘূর্ণন হলো। এরূপ ডিএনএ এর মধ্যে এখান থেকে এই পর্যন্ত 10টা নিউক্লিওটাইড থাকে। এই 10টা নিউক্লিওটাইডকে বলা হয় তার পূর্ণ ঘূর্ণন। এবং এখন আমরা যদি আমরা সংজ্ঞায় যাই যে ডিএনএ সংজ্ঞাটা কি হবে, তাহলে আমরা কি লিখব? যে দ্বিসূত্রক। ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক সর্পিলাকার, মানে এটা সাপের মতো পেঁচানো, এজন্য সর্পিলাকার সিঁড়ির ন্যায়, এবং এটা কি সিঁড়ির ন্যায় পলিনিউক্লিওটাইডের গঠনকে, পলিনিউক্লিওটাইডের গঠনকে ডিএনএ বলা হয়। তাহলে আমরা ডিএনএ এর এই সূত্রটা লিখব যে ডিএনএ কি দ্বিসূত্রক। তাহলে দেখতে এদের এখানে একটা সূত্রক, এখানে একটা সূত্রক, তাহলে দ্বিসূত্রক, সর্পিলাকার, দেখতে সাপের মতো পেঁচানো, এবং সিঁড়ির ন্যায়, এই যে সিঁড়ির মতো ধাপ ধাপে সিঁড়ির ন্যায় আছে, এবং পলিনিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড বলতে কি? একটাকে বলা হয় নিউক্লিওটাইড, আর এখানে 10টাকে মিলে পলিনিউক্লিওটাইড। আমরা জানি রসায়নে পলিমার এবং মনোমার, মানে পলিমার কি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মনোমারের সমষ্টি। তাহলে এখানে আমরা মনোমার হিসাবে নিউক্লিওটাইড এবং পলিমার হিসেবে আমরা বলতে পারি পলিনিউক্লিওটাইড। তাহলে এই পলিনিউক্লিওটাইডের গঠনকে বলা হয় ডিএনএ। তাহলে আমরা এই সংখ্যাটা লিখব। তাহলে ডিএনএ কি এবং ডিএনএ কাকে বলে আমরা প্রথম টপিকস এখানে শেষ করে দিলাম, যে ডিএনএ কি এবং ডিএনএ কাকে বলে। তো এখন আমরা দ্বিতীয় টপিকসের ক্ষেত্রে ডিএনএ এর ভৌত গঠন, অলরেডি আমি চিত্র এঁকে দিয়েছি ভৌত গঠনের, এবং রাসায়নিক গঠন সংখ্যা আমরা এখন বর্ণনা করব। তো এখন কথা হচ্ছে এই যে গঠন আছে, এখানে আমরা ডিএনএ কে 3টা উপাদান পেলাম। এখন এই যে নাইট্রোজেন বেস, এই নাইট্রোজেন বেস আবার দুই ধরনের হয়ে থাকে। আমরা যদি এখন নাইট্রোজেন বেসকে আলাদা করি, যে নাইট্রোজেন বেস এটা আবার দুই প্রকার। কি কি? এক নাম্বার হচ্ছে পিউরিন, আর আরেকটা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন এবং এই পাইরিমিডিন মিলে নাইট্রোজেন বেস, এবং এখানে নাইট্রোজেন বেস কয়টা থাকে? 4টা থাকে। কি কি থাকে? পিউরিনের মধ্যে কি কি থাকে? পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন, যেটাকে আমরা সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করি। তারপরে থাকে কি? গুয়ানিন, যেটাকে আমরা সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করি। তারপরে পাইরিমিডিনের ক্ষেত্রে কি থাকে? পাইরিমিডিনকে যদি আমরা দুইটা উপাদান এখানে আছে, তো বেসগুলো কি কি? সাইটোসিন এবং থায়ামিন। তাহলে সাইটোসিন আর হচ্ছে থায়ামিন। তাহলে সাইটোসিনকে টি দ্বারা, সাইটোসিনকে সি দ্বারা এবং থায়ামিনকে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই 4 ধরনের নাইট্রোজেন বেস থাকে, যার মধ্যে পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিনকে আমরা এ দ্বারা প্রকাশ করি, গুয়ানিনকে জি দ্বারা, এবং পাইরিমিডিনের মধ্যে সাইটোসিনকে সি দ্বারা এবং থায়ামিনকে টি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এগুলো হচ্ছে কি নাইট্রোজেন বেসের উপাদান। এখন এরা কি আসলে এইভাবে যুক্ত থাকে? না, এইভাবে যুক্ত থাকে না। তারা যখন বন্ধন আকারে থাকে তখন থাকে কি, এটা মুছে দেই যেহেতু এটা শেষ টপিকস, জায়গা হচ্ছে না বোর্ডে। তো আমরা এখন দেখব যে এটা কিভাবে যুক্ত থাকে রাসায়নিক গঠনের ক্ষেত্রে। তাহলে এখানে অ্যাডেনিন এবং থায়ামিন, এবং এই দুইটার মধ্যে যে বন্ধনটা হয় এই বন্ধনটা হচ্ছে দ্বিবন্ধন, মানে অ্যাডেনিনের সাথে থায়ামিন দ্বিবন্ধন গঠন করে, এবং সাইটোসিনের সাথে গুয়ানিন, এই সাইটোসিন এবং গুয়ানিন এর মধ্যে 3টা বন্ধন থাকে, 3টা বন্ধন। এখন কথা হচ্ছে বন্ধনগুলো আসলে কি? তো আমরা বন্ধনগুলো বলতে এখানে বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তাহলে এখানে বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে অ্যাডেনিন থাকে থায়ামিনের সাথে দ্বিবন্ধনে, সাইটোসিন থাকে গুয়ানিনের সাথে 3 বন্ধনে, এবং এই বন্ধনগুলো কি? এই বন্ধনগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো এখন আমরা ভৌত রাসায়নিক গঠনে আমরা যাব। আচ্ছা, তার আগে আমরা এখানে এই যে নিউক্লিওটাইড যতগুলো আছে এর ব্যাস এবং এর দৈর্ঘ্য সম্পর্কে আমরা জানব। তো এখানে কথা হচ্ছে যে এখানে
পূর্ণ ঘূর্ণন, এখান থেকে এই পর্যন্ত পূর্ণ ঘূর্ণনে এখানে থাকে 34 আর্মস্ট্রং, এখানে এই 10টা ঘূর্ণন থাকে 34 আর্মস্ট্রং, এটা হচ্ছে কি তার দৈর্ঘ্য। এই পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। এবং এই যে ঘূর্ণনগুলো আছে, এখন আমরা আগেই বলেছি যে এই ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড আছে এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে কত 3.4 আর্মস্ট্রং, মানে একটা নিউক্লিওটাইডের দৈর্ঘ্য। আর্মস্ট্রং আসলে কি, মানে 1 আর্মস্ট্রং সমান 10 ইনভার্স 10 মিটার, মানে 1 আর্মস্ট্রং সমান 10 ইনভার্স 10 মিটার। এবং এর ব্যাস কত আসলে, মানে একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের মধ্যে ব্যাস কত, আমরা যদি এই এখানে হেলিক্স এবং এই হেলিক্সের মধ্যে আমরা ব্যাস চিন্তা করি তাহলে এই ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে এখান থেকে প্রতি ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং এবং এই ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে এবং প্রতিটি নিউক্লিওটাইডের মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 আর্মস্ট্রং। আর এই ব্যাস মানে একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের মধ্যে ব্যাস থাকে 20 আর্মস্ট্রং। তো আমরা ভৌত গঠন সম্পর্কে মোটামুটি এইটুকু জানলেই হবে। এখন আমরা রাসায়নিক গঠন যাব। তো আমরা এখানে এটা মুছে দিই। তো আমরা এখন রাসায়নিক গঠনের দিকে যাই। তো এর রাসায়নিক গঠনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে এই যে বন্ধনগুলো যেভাবে আছে ঠিক এভাবে আমরা লিখব। তাহলে প্রথমে আমরা এডেনিনের সাথে থায়ামিন, এবং এডেনিনের সাথে থায়ামিন এটা থাকবে কিভাবে দ্বিবন্ধনে, এর সাথে দ্বিবন্ধনে যুক্ত থাকবে। এবং এডেনিনের সাথে এবং থায়ামিনের সাথে 5 কার্বন বিশিষ্ট শর্করা মানে পেন্টোজ সুগার এখানে যুক্ত থাকবে। তাহলে আমরা এখানে আঁকবো পেন্টোজ সুগার। তাহলে এখানে আমরা প্রথমে পেন্টোজ সুগার আঁকবো এবং এডেনিনের সাথে এই প্রান্ত যুক্ত করে দেব। আর এদিকে এর ঠিক উল্টা হবে, পেন্টোজ সুগারটা হবে তার ঠিক উল্টো। তাহলে এটা হচ্ছে পেন্টোজ সুগার, তাহলে এখানে এই থায়ামিনের সাথে যুক্ত থাকবে। এখন আমরা এই যে এখানে দেখছি যে 5 কার্বনে আছে একটা আর একটা আছে 3 কার্বনে, তাহলে প্রথমটা এটাকে আমরা 5 গুণবো কোথা থেকে, এই যে এখানে 1, আচ্ছা লাল কালি দিয়ে দেই তাহলে ভালো বোঝা যাবে। তো এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, আর এইখানে একটা, এখানে হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 কার্বনে আছে। তো এদিকে আমরা 3 কার্বন গুনবো, তাহলে এখানে 1, এখানে 2 আর এখানে 3 কার্বন, ঠিক আছে। তাহলে এদিকে থেকে 5 কার্বনে, এদিকে থেকে 3 কার্বনের মধ্যে। তো এখন এর সাথে আমরা এখন এডেনিন থায়ামিন, তার সাথে এখন গুয়ানিন এবং সাইটোসিন, তাহলে আমরা এরপরে লিখব যে সাইটোসিন এবং গুয়ানিন, এবং এই দুইটার মধ্যে আমরা 3টা বন্ধন দিব, হাইড্রোজেনের 3 বন্ধন থাকবে এখানে। তাহলে হাইড্রোজেনের 3টা বন্ধন এখানে থাকবে এবং আবার এই পাশে আমরা পেন্টোজ সুগার রাখবো। তাহলে আগে আমরা এই পাশে পেন্টোজ সুগার রেখে নিব, এর সাথে যুক্ত করে দেব, এদিকে ঠিক উল্টা আঁকবো। তাহলে এখানে হবে গুয়ানিনের সাথে পেন্টোজ সুগার। তো এখানে যুক্ত হবে অজৈব ফসফেট দ্বারা, এখানে যুক্ত হবে এখানে 3 নাম্বার প্রান্ত, আর এখানের প্রান্তর সাথে এখানে কি হবে অজৈব ফসফেট যুক্ত হবে। ঠিক এখানেও এই প্রান্তর সাথে এখানে অজৈব ফসফেট দ্বারা যুক্ত হবে। তো এভাবে আমরা এখন আবার কি করব, থায়ামিনের সাথে অ্যাডেনিন আমরা যুক্ত করব। তাহলে থায়ামিন হচ্ছে দ্বিবন্ধনে অ্যাডেনিনের সাথে যুক্ত থাকবে। তাহলে এই থায়ামিন আর অ্যাডেনিন দ্বিবন্ধনে হাইড্রোজেন বন্ধনের সাথে যুক্ত থাকবে। তো এখানে আমরা এখন পেন্টোজ সুগার রাখবো। তো এখানে পেন্টোজ সুগার আমরা এঁকে দিব, এর সাথে যুক্ত করে দিব, এবং এখান থেকে এই দুটার মধ্যে অজৈব ফসফেট যুক্ত থাকবে। এখানে ঠিক আমরা কি করব, পেন্টোজ সুগার রাখবো 5 কার্বন বিশিষ্ট শর্করা, এবং এখানে এর সাথে আমরা কি করব যুক্ত করে দেব এই প্রান্ত এবং এই প্রান্তের সাথে অজৈব ফসফেট যুক্ত করে দেব। ঠিক এভাবে আমরা সর্বশেষ আরেকবার গুয়ানিনের সাথে আমরা রাখবো সাইটোসিন। তো এর মাঝখানে আমরা 3টা বন্ধন দিয়ে দেব, 3টা হাইড্রোজেন বন্ধন, এবং এই বন্ধনের সাথে এখানে আমরা পেন্টোজ সুগার রাখবো, পেন্টোজ সুগার, আর এই প্রান্তের সাথে এখানে আমরা অজৈব ফসফেট যুক্ত করে দেব। আসলে এই অজৈব ফসফেটটা কি, এই অজৈব ফসফেটটা আসলে হচ্ছে ফসফরিক অ্যাসিড। এই অজৈব ফসফেটটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, মানে H3PO4। এই
অজৈব অ্যাসিডটা এখানে ফসফেট আকারে যুক্ত থাকে এবং এখানে এই প্রান্তের সাথে এখানে আমরা অজৈব ফসফেট দিয়ে দিব। তো এখন দেখো আমরা এই যে প্রথম প্রান্ত এখানে 5 ধরেছিলাম, তাহলে এখানে প্রান্ত কত হবে 3, তাহলে আমরা গণনা করব 1 2 আর এখানে 3। আবার এখানে আমরা 5 ধরব, তাহলে 1 2 3 4 আর এখানে হবে 5। তাহলে এটা হচ্ছে ডিএনএ এর রাসায়নিক গঠন। আমরা চিত্রের নাম লিখে দেব নিচে যে ডিএনএ এর রাসায়নিক গঠন। তো অত বড় করার দরকার নাই, এটুকু আঁকলেই হবে। কথা হচ্ছে পরীক্ষায় কোয়ালিটিটা এনশিওর করতে হবে, কোয়ান্টিটি না। মানে আমি এখন অনেক বড় লিখলাম, অনেক কিছু লিখলাম, কিন্তু খালি সময় লস করলাম। আমাকে তো পরীক্ষার সময়ের মধ্যে উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই চিত্রটা আঁকবো যে অ্যাডেনিন থায়ামিনের সাথে, সাইটোসিন গুয়ানিনের সাথে, আবার থায়ামিন অ্যাডেনিনের সাথে, গুয়ানিন সাইটোসিনের সাথে, মানে বিপরীতভাবে দুইবার করে আঁকবো। তাহলে মোটামুটি ডিএনএ রাসায়নিক গঠনের চিত্র আঁকা হয়ে যাবে। তো আশা করছি যে ভৌত এবং রাসায়নিক গঠন এখানে যা পড়ানো হয়েছে এর যদি ভালো করে গুরুত্ব দিতে পারো তাহলে অবশ্যই এটা থেকেই মানে অনেক কিছু যে প্রশ্ন হোক না কেন ডিএনএ এর ভৌত গঠন বা রাসায়নিক গঠন সেখান থেকে জানতে পারবো। তো এখানে আর দেরি করছি না, আমরা পরবর্তী টপিকস এর ক্ষেত্রে যাব। এখন ডিএনএ অনুলিপন। তো আগে বলছি যে ক্লাস শেষে কমেন্টগুলো পড়বো এবং কমেন্টের উত্তর দিব, প্লাস আরো কথা হবে। তো আগে ক্লাসটা শেষ করে নিই। গতদিন যেহেতু টেকনিক্যাল ত্রুটির কারণে ক্লাসটি বিঘ্ন ঘটেছে, এই কারণে আবার ক্লাসটি করাচ্ছি নিজের দায়বদ্ধতা থেকে। যে ক্লাস দিলাম অনেকেই দেখছে, অনেকে মেসেজ করেছে এবং তাদের কথা চিন্তা করে কিন্তু আর ক্লাসটা আবার করাচ্ছি। তো দ্বিতীয় টপিকস আমার শেষ। এখন আমি ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে যাব, যে ডিএনএ অনুলিপন আসলে কি। তাহলে এটা আমরা মুছে দিই, নাহলে বোর্ডে জায়গা থাকবে না। তো এটা প্রথমে মুছে দিই। তো এখন আমরা যাব ডিএনএ অনুলিপন। তো অনুলিপন জিনিসটা কি? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1956 সালে এই যে অনুলিপনটা আবিষ্কার করেন, 1956 সালে ডিএনএ অনুলিপন আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। এবং এই ডিএনএ অনুলিপনটা আসলে কি? এটা হচ্ছে রেপ্লিকেশন। ইংরেজিতে আমরা যদি বলি এটা রেপ্লিকেশন, মানে হচ্ছে ডিএনএ অনুলিপন। এবং এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। মানে এই পদ্ধতিতে আসলে কি হয় এটা আমরা এখন দেখব। তাহলে আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক ডিএনএ, তাহলে এইভাবে সূত্রগুলো, এটা হলো দ্বিসূত্রক। তাহলে আমি যদি আমি দুই কালার দিয়ে দেই তাহলে ভালো হবে। তাহলে প্রথমে আমি একটা কালো কালার দিয়ে দেই এবং আরেকটা সূত্রক লাল কালার দিয়ে দিই। এখন আমরা দেখি যে এখানে কি আছে, এর ভিতরে নিউক্লিওটাইড আছে। তো এখানে আমরা নিউক্লিওটাইড দিব, এটা হচ্ছে নিউক্লিওটাইড। তো এই যে নিউক্লিওটাইড এর মধ্যে কি কি যুক্ত থাকে আমরা জানি যে অ্যাডেনিন এবং থায়ামিন। তাহলে এক পাশে যদি থাকে অ্যাডেনিন, তার বিপরীত পাশে থাকবে থায়ামিন। একদিকে থাকে যদি গুয়ানিন, অপর দিকে সাইটোসিন। একদিকে থায়ামিন, অপর দিকে অ্যাডেনিন। একদিকে সাইটোসিন, অপর দিকে গুয়ানিন, এভাবে যুক্ত থাকে। এখন কোষ যখন বিভাজন হয়, কোষ বিভাজনের সময় কি হয়, এখান থেকে যে বন্ধনগুলো আছে এগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। মানে হাইড্রোজেনের যে বন্ধন, এই বন্ধনগুলো ভেঙে যায়। এই বন্ধনগুলো যখন ভেঙে যায় তখন এই যে মানে নাইট্রোজেন বেসগুলো আছে, এই বেসগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এখন আমি মনে করলাম যে এখানে এই পুরাতন সূত্রটা এখানে আলাদা হয়ে গেছে একটা সূত্রকে, এবং এইদিকে যে পুরাতন সূত্রটা আছে এই সূত্রটাও এভাবে ঠিক আলাদা অবস্থায় আছে। এখন কি হয়, এখানে যদি থাকে এমন যে এখানে আছে অ্যাডেনিন, এখানে আছে থায়ামিন, এখানে আছে গুয়ানিন, এখানে আছে সাইটোসিন, তাহলে এর বিপরীতে কি হবে, আবার অ্যাডেনিনের বিপরীতে থায়ামিন, থায়ামিনের বিপরীতে অ্যাডেনিন, গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, সাইটোসিনের বিপরীতে গুয়ানিন, এভাবে আবার যুক্ত হয়ে যাবে। তো এই হাইড্রোজেন বন্ধনগুলো নতুন করে আবার কি করবে, এই নাইট্রোজেন বেসগুলোকে যুক্ত করবে। তো এখানে হচ্ছে, এবং এটা কিভাবে করবে, আসলে আলাদা নতুন একটা সূত্র তৈরি হবে। তো এই দিক থেকে আবার নতুন সূত্র তৈরি হবে। তো এটা বিপরীত দিকে দিই। তো এখানে এইভাবে আবার নতুন করে সূত্র তৈরি হবে। তো অ্যাডেনিন যেহেতু আছে এখানে, তাহলে এর বিপরীতে হবে, লাল কালি দিয়ে দেই, তো এর বিপরীতে হবে থায়ামিন।
থায়ামিন, আর থায়ামিনের বিপরীতে অ্যাডেনিন। আর এখানে গুয়ানিন আছে, এর বিপরীতে হবে সাইটোসিন, আর সাইটোসিনের বিপরীতে গুয়ানিন। তো এইভাবে একটা পুরাতন সূত্রক এবং একটা নতুন সূত্রক যুক্ত হবে, এবং যুক্ত হয়ে এভাবে ডিএনএ কি করবে, রেপ্লিকেশন করবে বা অনুলিপন করবে। এটাকে বলা হয় ডিএনএ কপি, মানে হুবহু একটা মাতৃ ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ তৈরি করবে। তাহলে আমরা এখানে এই অংশটা হচ্ছে নতুন সূত্রক, আর এই পাশের অংশটা হচ্ছে পুরাতন সূত্রক। তো এইভাবে ডিএনএ এর অনুলিপন ঘটে, মানে হচ্ছে যে প্রক্রিয়ায় একটা ডিএনএ থেকে দুইটা অপত্য ডিএনএ আবার তৈরি হবে তাকেই বলা হয় অনুলিপন। এবং অনুলিপনটা ঘটে কিভাবে, যখন হাইড্রোজেন মানে কোষ বিভাজন ঘটে, এরপরে হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে নাইট্রোজেন বেসগুলো আলাদা হয়ে যায়। এবং এই পুরাতন সূত্রক তার সাথে তার এই যে নাইট্রোজেন বেসের যে মানে কানেক্ট আছে তাদের সাথে যুক্ত হয়ে নতুন করে আবার নতুন একটা সূত্রক গঠন করে। তো একটা সূত্রক থেকে এভাবে দুইটা নতুন ডিএনএ তৈরি করে, একে বলা হয় ডিএনএ অনুলিপন। এবং এই পদ্ধতি আবিষ্কার করার কারণে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান। তো ডিএনএ অনুলিপন মোটামুটি একটু জানলে হবে। এখন আমরা ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য, এই ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য আমরা বের করব। তো পরীক্ষা ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে লিখব যে ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য নিম্নে দেওয়া হলো। তখন একদিকে লিখব আমরা ডিএনএ এবং একদিকে লিখব আরএনএ, এবং পার্থক্য অবশ্যই ছকে দিতে হবে, পার্থক্যগুলো অবশ্যই ছকে দিতে হবে। তো আমি এখানে 5 থেকে 6টা পার্থক্য লিখব, গুরুত্বপূর্ণ যে পার্থক্যগুলো আছে। হ্যাঁ, কারণ গ নম্বরে প্রশ্ন আসলে 3 মার্কসের জন্য সেখানে 4টা বা 5টা পার্থক্য দিলে হবে, অথবা খ নম্বরে আসলে 3টা পার্থক্য দিলে হবে। তাহলে 1 নম্বর যে পার্থক্য, 1 নম্বর পার্থক্য হচ্ছে ডিএনএ এর পুনরূপ আমরা লিখব। তাহলে আমরা জানি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ক্ষেত্রে আমরা জানি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিএনএ দ্বিসূত্রক হয়ে থাকে, আমরা জানি ডিএনএ দ্বিসূত্রক, এটা গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। আর আরএনএ হয় এক সূত্রক, এক সূত্রক হয়ে থাকে। তারপরে আমরা যেটা লিখবো যে ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আরএনএ তেও থাকে, শুধুমাত্র থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে এখানে হবে অ্যাডেনিন, গুয়ানিন, তারপরে সাইটোসিন এবং থায়ামিনের পরিবর্তে ইউরাসিল। তাহলে এই নাইট্রোজেন বেসগুলো ডিএনএ আর আরএনএ এর মধ্যে শুধুমাত্র থায়ামিন এবং ইউরাসিলের মধ্যে পার্থক্য আছে। তারপরে ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, আমরা জানি যে ডিএনএ এর কোনো মানে প্রকারভেদ নাই। কিন্তু আরএনএ কয় প্রকার? আরএনএ 3 প্রকার। কি কি? এখানে টিআরএনএ মানে ট্রান্সপোর্ট আরএনএ, আরআরএনএ রাইবোসোমাল আরএনএ, এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তাহলে আরএনএ হচ্ছে 3 প্রকার। আর তারপর আমরা যে পার্থক্যগুলো দিতে পারি যে ডিএনএ এর ক্ষেত্রে এরা কি থাকে, এদের মধ্যে অনুলিপন ঘটে। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুলিপন ঘটে। আর আরএনএ এর ক্ষেত্রে কোনো অনুলিপন ঘটে না, নতুন আরএনএ তৈরি হয়, নতুন আরএনএ সৃষ্টি হয়, মানে এখানে কোনো অনুলিপন ঘটে না। তাহলে এটা আমরা গুরুত্বপূর্ণ পার্থক্য হিসেবে রাখতে পারি। আর আমরা চিত্রর ক্ষেত্রে জানি যে ডিএনএ হচ্ছে কি দ্বিসূত্রক, দ্বিসূত্রক থাকে, আর আরএনএ এর ক্ষেত্রে থাকে যেটা এক সূত্রক। এটা আমরা পার্থক্য দিতে পারি যে আরএনএ একটা সূত্রক, শুধুমাত্র এর একদিকে সূত্রক থাকে। তো আমরা এভাবে পার্থক্যগুলো দিতে পারি। আরো বাইরে পার্থক্য আছে, আর বেশি গেলাম না। এই 6টা পার্থক্য যদি মনে রাখতে পারি তাহলে অবশ্যই এই পার্থক্যগুলোকে থেকে ফুল মার্কস আমরা আশা করতে পারি। তো ডিএনএ আরএনএ এর গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আমরা শেষ করলাম। এখন সর্বশেষ আমরা ডিএনএ টেস্টের দিকে যাব, যে ডিএনএ টেস্ট আসলে কি এবং কেন করা হয়। তো প্রথমে একটা আমি গল্প দিয়ে শুরু করি যে আমরা ছোটবেলায় দেখেছিলাম যে কমলার বনবাস সিনেমা, যেখানে দেখা যাচ্ছে যে কমলার যখন বাচ্চা হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে ওই সময় দেখা যায় যে রাজাদের সময় রাজা বিচার ডাকে, মানে কমলার ছেলে উজির নিয়ে যায়। তখন বিচারে দেখা যায় যে ছেলেকে শনাক্ত করার জন্য প্রথমেই মানে দুই মাই যেহেতু দাবি করে বাচ্চাকে, তখন দেখা যায় যে রাজা নির্দেশ দেন যে
বাচ্চাকে দ্বিখণ্ডিত করে দুজনের মধ্যে ভাগ করে দিতে। তখন দেখা যায় যে সত্যিকারের মা সে কিন্তু কি করে যে না, তাকে দিয়ে দাও, আমার ছেলে লাগবে না, বেঁচে থাক। তখন তো উজিরের বউ খুব খুশি হয়ে যায়, কিন্তু রাজা বলে না, এই ছেলেটা আসলে ওই দুঃখিনী মায়ের, মানে কমলা। কিভাবে? কারণ নিজের মা তো তার সন্তানকে হত্যা করতে দিতে পারে না। তো ওই দিনের ঘটনা বা সিনেমার ঘটনা দিয়ে তো আসলে দিন চলে না। তো আমাদের ডিএনএ টেস্ট একটা বিজ্ঞানের বা জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অবদান। তো এই ডিএনএ টেস্টটা এখন আপডেট ভার্সন হিসেবে ফিঙ্গারপ্রিন্টও তৈরি হয়ে গেছে। তো ডিএনএ টেস্ট কি এবং কেন করা হয়? তাহলে এই যে বললাম যে সন্তান শনাক্তকরণে, এটাতেও ডিএনএ টেস্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আমরা জানি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, কিছু আমরা পেয়ে থাকি 50% বাবা থেকে এবং 50% মা থেকে পেয়ে থাকি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো যার কারণে আমাদের বাবা মায়ের সাথে আমাদের ডিএনএ 50% মিলে যাবে, এবং আমার নিজের ডিএনএ এর সাথে আমার চুলের ডিএনএ বা আমার রক্তের ডিএনএ 100% মিলবে। বাবা মায়ের সাথে 50% মিলবে এবং অন্যান্যদের সাথে 25% মিলতে পারে। তো এই ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তানের কৃতিত্ব নির্ণয় করা যায়। ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধী শনাক্ত করা যায়। এখন অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে কিভাবে করা যাবে? যে অপরাধী যেখানে অপরাধ করলো, কোনো আলামত সে সেখানে ফেলে আসলো। এখন সেখানে হতে পারে তার লালা, হতে পারে তার চুল, হতে পারে তার রক্ত, যেটাই হোক না কেন। আসলে ডিএনএ নমুনা কি কি? রক্ত, চুল, বীর্য, হ্যাঁ, বা শরীরের যে কোনো উপাদান, এগুলো হতে পারে। তো এর মাধ্যমে থেকে প্রথমে কি করা হয়? আলামত সংগ্রহ করা হয়। আলামত সংগ্রহ করার পরে তারপরে কি করা হয়? ডিএনএ, এখান থেকে ডিএনএ আলাদা করা হয়। তারপর রেস্ট্রিকশন নামক এনজাইমের সহায়তায় ডিএনএ কে কর্তন করা হয়। তারপরে এই কর্তনকৃত ডিএনএ গুলোকে বিভিন্ন ব্যান্ড আকারে সাজানো হয়। পরবর্তীতে মিল এবং অমিলের ভিত্তিতে এই মানে প্রাপ্ত নমুনার ডিএনএ এবং ওই ব্যক্তির ডিএনএ এর সাথে মিল অমিল করা হয়। এখন যদি দেখা যায় যে 100% মিলে গেছে, তাহলে অপরাধী সহজেই শনাক্ত হয়। তো এগুলো হচ্ছে এই কারণে ডিএনএ টেস্ট অনেক গুরুত্বপূর্ণ। তো কথা হচ্ছে আজকের ক্লাসের মাধ্যমে এই যে টপিকস গুলো আছে ডিএনএ, আর ডিএনএ কি, ডিএনএ ভৌত রাসায়নিক গঠন, ডিএনএ মৌলিকরণ, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, ডিএনএ টেস্ট, আমি আশা করি ডিএনএ এর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পূর্ণ আছে ক্লাসের মাধ্যমে। যারা ক্লাসটি দেখতেছো, যারা স্টুডেন্ট আছে বা অভিভাবক আছেন অথবা কোনো শিক্ষক মণ্ডলী আছেন, যারা দেখতেছেন বা যারা দেখতেছো, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং কথা হচ্ছে যে ক্লাস তো পড়লাম, কমেন্টগুলো পড়ার সুযোগ পেলাম না, এখন কমেন্টগুলো পড়বো এবং আগামীতে আরো ক্লাস নিয়ে আসবো। আসলে সময় স্বল্পতা, এই রাত 10:30টায় বাসায় আসলাম, আসার পরে ক্লাস শুরু করে দিয়েছি। তো যারা ক্লাসে সংযুক্ত আছেন বা আছো, সবাইকে ধন্যবাদ। তো কমেন্টগুলো এখন পড়বো যে কি অবস্থা। সাইদুল এইচ আলতাফ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ লাইভে সংযুক্ত থাকার জন্য। আসলে তারপরে আব্দুল করিম স্যার লাইভ দেখতেছে, ধন্যবাদ। সানিদুল বলছে কি ডিএনএ কি আপনি পরীক্ষা, আসলে বুঝলাম না কথাটা, যেটা কি আসলে সে বোঝা যাচ্ছে। ডিএনএ পরীক্ষা বলতে আসলে, ও আচ্ছা, ডিএনএ পরীক্ষা করেন না? ডিএনএ পরীক্ষা না করলেও আসলে যেহেতু বায়োলজি বিষয়ে পড়াশোনা করছি, তো অবশ্যই জানা আছে যে কিভাবে করতে হয়। ধন্যবাদ সানিদুলকে। তো আসলে লাইভটা রাত তো অনেক হয়ে গেছে, যেহেতু কালকের ক্লাসটা বিঘ্ন ঘটছিল, এই কারণে আসলে ক্লাস করানো, কারণ সময়ের খুব স্বল্পতা। লাইফে এখন আসলে লাইভ ক্লাস কিছু করাতে হবে। রেকর্ড ক্লাস করতে, এডিট করতে অনেক সময় যায়, সময় অপচয় হয়, আসলে অত সময় নাই। সারাদিনে ব্যস্ততা, রাতে ব্যস্ততা। রাত 10টা, 10:30টার সময় বাসায় আজকে আসছি, 10:40 এসে লাইভ শুরু করে দিয়েছি। তো মোটামুটি আজকে ক্লাস সবাই সংযুক্ত হয়ে এবং আজকে বুঝতে পারছে। ভয়েস কালকে একটু টেকনিক্যাল ত্রুটির কারণে কালকে ভয়েস শোনা যায়নি। আসলে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে কালকে মানে কথাগুলো বোঝা যায়নি। পরে আমি দেখে আসলে নিজেই পেয়েছি, লজ্জা পেয়েছি যে আসলে ক্লাস নিলাম এতক্ষণ কষ্ট করে, তো এখানে আমারও কোনো লাভ হইলো না, যারা দেখছে তাদের কোনো লাভ হইলো না। তো আসলে আজকে আশা করব সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখছে, এবং যারা পরবর্তীতে দেখবে সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং মাঝে মধ্যে বন্ধের দিন বিশেষ করে লাইফে এসে নতুন কোনো টপিকস, নতুন কোনো বিষয় নিয়ে বিশেষ করে
জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত এবং মানবিক শাখার সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলো ক্লাসগুলো আমি নিয়ে থাকি, করাই আর কি। এবং ইউটিউব চ্যানেলেও এই ক্লাসগুলো ইউটিউবে সাজেশন দিয়েছি রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে কালকে এবং আজকে। রেজা স্যার টিউটোরিয়ালে যাদের প্রয়োজন দেখে নিতে পারো। তো সবাইকে ধন্যবাদ যারা লাইভে সংযুক্ত ছিলেন বা এখনো আছেন। সাইদুল এইচ আলতাফ বলছে আমি স্টুডেন্ট নাই, তারপর আপনার ক্লাস মনোযোগ সহকারে শুনলাম। ধন্যবাদ সাইদুল এইচ আলতাফ। আসলে বিজ্ঞানের যে বিষয়গুলো আসলে আমাদের সবার জন্য প্রয়োজন, খালি পড়াশোনা বা পাশ করার জন্য যে পড়লাম সেটা করলেই আসলে কিছু না। আমাদের জীববিজ্ঞান বিষয়গুলো আমাদের জীবনের জন্য অবশ্যই প্রয়োজন, বা রসায়ন পদার্থ যে বিষয়গুলো হোক না কেন, বিজ্ঞানের বিষয়গুলো আসলে আমাদের বাস্তবসম্মত বিষয়, এগুলো আমাদের জানা প্রয়োজন। তো ধন্যবাদ সাইদুল ইস আলতাফকে। তো ধন্যবাদ। আর কারো কমেন্ট দেখতেছি না, তো না হলে ক্লাসটি এখানেই শেষ করে দিব, রাতও যেহেতু অনেক হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং যারা দেখছো বা পরবর্তীতে দেখবে, সবার প্রতি ধন্যবাদ জানিয়ে সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে আজকের লাইভ ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সাইদুল এইচ আলতাফ লেগেছে, আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা এবং সবার জন্য শুভকামনা। সবার মঙ্গল হোক, কল্যাণ হোক। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে নেক হায়াত দান করুক এবং আমাদের সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ সবাইকে।